ওয়েলকাম টু ফুটবল 2026-এর প্রথম ভিডিওতে প্রত্যেককে ওয়েলকাম। ভিডিও শুরুতে জানাবো প্রত্যেককে হ্যাপি নিউ ইয়ার। আজকে 6 জানুয়ারি আর ইউরোপিয়ান ফুটবলে আপাতত বেশ কিছু ধামাকাদার আপডেট এই মুহূর্তে বেরিয়ে এসেছে। আমি 4টে বিষয়কে আজকে বেছে নিয়েছি ভিডিওতে কভার করার জন্য। অবশ্যই কম্প্যাক্ট হবে, কিন্তু এই 4টে টপিককে নিয়ে ডিফারেন্ট 4টে ভিডিও বানানো যেতে পারতো, কিন্তু মনে হলো প্রথম ভিডিও বছরের এবং সেটা একটু কম্প্যাক্ট ওয়েতে রাখাটাই বেটার হবে। 4টে আপডেট কী কী থাম্বনেল দেখে বুঝতে পারা যাচ্ছে। প্রথম যেটা বিষয় বলার রয়েছে সেটা হচ্ছে ম্যানচেস্টার সিটি কিন্তু ইঞ্জুরিতে একটা বিগ ব্লো পেয়েছে। জস্কো গাভারদিওল ম্যানচেস্টার সিটির হয়ে লাস্ট যে ম্যাচটা ছিল চেলসির এগেনস্টে এপিএলে, সেই ম্যাচটা 1-1 গোলে ড্র হয়েছে, কিন্তু সেই ড্রয়ের থেকেও বড় ধাক্কা গাভারদিওলের চোট। এবং প্রথমে তার পায়ের চোট এবং পরে জানা যায় পা ভেঙেছে, সিনবোন ভেঙেছে। এই সপ্তাহের শেষের দিকে তার সার্জারি রয়েছে এবং বেশ কিছু মাসের জন্য সে মাঠের বাইরে। এটা সিটির জন্য যেমন বড় ধাক্কা, হয়তো সিটি কোনো একটা ডিফেন্ডার নিয়ে সেটা পুষিয়ে নেবে, কিন্তু এটা ক্রোয়েশিয়ার ওয়ার্ল্ড কাপ জার্নির জন্য একটা বিরাট বড় ধাক্কা। এবং আপাতত যা কিছু মনে করা হয়েছে যে ক্রিস্টাল প্যালেস থেকে মার্ক গুয়েহিকে তাকে হয়তো সিটি নিয়ে আসতে পারে, তার জন্য একটা বড় রকমের অ্যামাউন্ট তার খরচা হতেই হবে। দ্বিতীয় যে আপডেটটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই প্রিমিয়ার লিগ থেকে চেলসির নতুন কোচ আজকে অফিসিয়ালি অ্যাপয়েন্টেড হয়েছে বা অ্যানাউন্সড হয়েছে। বুঝতেই পারা যাচ্ছিল যে লিয়াম রজনিয়র তাকেই কিন্তু কোচ করতে চলেছে চেলসি, কারণ নিজেদের মধ্যে ব্যাপারটা হয়েছে। ব্লু কোর আরও একটা টিম, অর্থাৎ আরসি স্ট্রাসবার্গ, লিগ ওয়ানের ক্লাব, সেখান থেকেই তাকে নিয়ে আসা হয়েছে। এবং যদি তার কেরিয়ার দেখি তাহলে অবশ্যই বেশ কিছু প্রিমিয়ার লিগের ক্লাবের হয়ে তার খেলার অভিজ্ঞতা রয়েছে। সেখানে রিডিং রয়েছে, হাল সিটি রয়েছে, ব্রাইটন রয়েছে। আর কোচিং অভিজ্ঞতা যদি বলি তাহলে অবশ্যই ব্রাইটন দিয়ে তার আন্ডার-23 শুরু হয়েছিল, পরবর্তীতে ডার্বি কাউন্টি, হাল সিটি এবং স্ট্রাসবার্গের হয়ে তার কিন্তু মেজর যে কোচিং জার্নি সেটা কিন্তু কেটেছে। যে স্ট্রাসবার্গ অনেক স্ট্রাগল করছিল, প্যাট্রিক ভিয়েরার মতো একজন কোচকে নিয়ে আসার পরেও ভালো কিছু করতে পারছিল না, সেখান থেকে এই লিয়াম রজনিয়র কিন্তু টিমকে 7 নম্বর পজিশনে নিয়ে যায় এবং কনফারেন্স লিগে নিয়ে যায়। এবং সবথেকে চমকপ্রদ ফল হচ্ছে এইবারের কনফারেন্স লিগে, যেখানে তারা লিগ স্টেজে কিন্তু টপ করে কিন্তু তারা নকআউটসে গেছে। এবং যে জার্নি গতবার ওরা লিগ ওয়ানে রেখেছিল সেটা কিন্তু এবারেও কন্টিনিউ হয়েছে। এবং একটা মেগা ডিল 2032 অবধি, মানে 6.5 বছরের একটা ডিলে তাকে কিন্তু নিয়ে আসা হয়েছে। এবং সবথেকে বড় কথা, যে সাপোর্ট স্টাফরা তার সাথে স্ট্রাসবার্গে কাজ করছিল প্রত্যেককেই কিন্তু চেলসিতে নিয়ে আসা হয়েছে। তো এটা একটা ইন্টারনাল মুভ হলো বা একটা ইন্টারনাল প্রমোশন হলো লিয়াম রজনিয়রের জন্য। এই কোচকে নিয়ে বা কোচের স্ট্র্যাটেজি নিয়ে বা কীভাবে চেলসিকে তিনি এনজো মারেস্কা সিস্টেম থেকে নতুন সিস্টেমের দিকে নিয়ে যেতে পারেন সেটা নিয়ে ডেফিনেটলি আমি একটা সেপারেট ভিডিও বানাবো। নেক্সট যেটা সেটা অবশ্যই বলতে হবে কিন্তু বার্সেলোনা, এবং সেখানে জোয়াও ক্যানসেলোর একটা প্রত্যাবর্তন ঘটেছে। রিটার্ন করছে জোয়াও ক্যানসেলো বার্সেলোনাতে, আল হিলালে গেছিল। আর ইন্টারেস্টিং থিং হচ্ছে যে যারা খুব ইয়াং প্লেয়ার তারা ধীরে ধীরে কিন্তু এই টাকার যে মায়াটা রয়েছে বা টাকার যে মোহটা রয়েছে সেটা এবার সৌদি আরবের বুক থেকে ছাড়তে চলেছে। অ্যান্ড দ্যাটস আ ভেরি গুড সাইন। ডেফিনেটলি টাকার প্রয়োজন রয়েছে, কিন্তু তার পাশাপাশি ইউরোপিয়ান ফুটবলের টপ ফ্লাইটে থাকার বা সেখানে খেলার যে একটা আলাদা ব্যাপার রয়েছে সেটাও কিন্তু থাকা দরকার রয়েছে। এবং খুবই কম টাকার পরিমাণে, জাস্ট 4 মিলিয়ন ইউরোতে কিন্তু বার্সেলোনা এই লোন ডিলটাকে ক্র্যাক করেছে। একটা পার্ট অফ স্যালারি তার কভার করবে। এবং আগে থেকেই বুঝতে পারা যাচ্ছিল যে প্লেয়ার যখন নিজেকে অফার করছে যে আমি ক্লাবে ফিরতে চাই বা আমি এই ক্লাবে খেলতে চাই, তখন ক্লাবের কিন্তু কাজটা অনেক ইজি হয়ে যায়। যদিও আল হিলালের সাথে ইন্টার মিলানের একটা ক্লাব টু ক্লাব এগ্রিমেন্ট কিন্তু হয়ে গেছিলো, বাট প্লেয়ার শুরু থেকে শেষ অবধি ছিল যে আমি যদি আল হিলাল ছাড়ি তাহলে অবশ্যই যাব কিন্তু বার্সেলোনাতে। এবং এই জোয়াও ক্যানসেলোর আসাটা ভীষণভাবে দরকারি ছিল ক্রিস্টেনসেনের চোটের পর, কারণ এরপর আমরা হয়তো দেখব যে জুলস কুন্ডে তাকে সেন্টার ব্যাকে শিফট হতে এবং আমরা দেখব যে জোয়াও ক্যানসেলোকে রাইট ব্যাকে শিফট হতে। এবং এই ধরনের একজন মোর অ্যাটাকিং একজন ফুল ব্যাক, সেটা কিন্তু হ্যান্সি ফ্লিকের সবসময় পছন্দের একটা বড় অপশন, যেটা আমরা বায়ার্নেও দেখতাম, যেটা আমরা বার্সেলোনাতে কুন্দেকে দিয়ে করতে দেখছিলাম, সেটা আরও বেশি করে আমরা বোধহয় এবার ক্যানসেলোকে দিয়ে দেখব। এবং ক্যানসেলো অ্যান্ড লামিনে ইয়ামাল, এই যে জুটিটা বা তাদের মধ্যে যে একটা ভালো কমিউনিকেশন বা একটা ভালো বোঝাপড়া, সেটা কিন্তু এর আগে আমরা অলরেডি দেখেছি। তো এটা নিয়ে আমি ডিটেলসে কথা বলবো, আই প্রমিস। আর লাস্ট যেটা নিয়ে বলতে হবে সেটা নিয়ে আমার মনে হয় যে সামনের আরও কয়েকটা ভিডিও আমাদের যাবে, কারণ ম্যানচেস্টার ইউনাইটেডের হঠাৎ করে একটা বড় স্যাকিং হয়েছে, সেটা রুবেন আমারিমকে ছেড়ে দেওয়া হয়েছে। এবং
14 মাসের একটা জার্নি, আপ ডাউন, বহু কিছু ঘাত প্রতিঘাত, অনেক কিছু নিয়ে, এবং সমর্থকরা 3টে স্ট্যান্ড পয়েন্টে, একদিকে অনেকে মনে করছে একদম ঠিক হয়েছে, কারণ যেভাবে আমরা হিউমিলিয়েশনের মধ্যে পড়েছিলাম, 15th পজিশনে শেষ করেছিলাম, গ্রিমসবি টাউনের কাছে আমরা হেরেছিলাম, অ্যান্ড 3-4-3 যে ছকটা কোনোভাবে এই টিমের যে ডেপথ রয়েছে বা স্কোয়াডে যে স্ট্রেংথ রয়েছে তার সাথে যাচ্ছে না, বাট অ্যামরিম জোর করে সেটাকে পুশ করে যাচ্ছে, এটা একদমই পছন্দ না। তো এটা যে পক্ষ মনে করছিল তারা মনে করছে একদম রুবেন অ্যামরিম বেরিয়ে গিয়ে বা তাকে স্যাক করার ফলে একদম ঠিক হয়েছে। কেউ কেউ মনে করছে যে না, যেভাবে লাস্ট ম্যাচটা অর্থাৎ লিডস ইউনাইটেডের এগেনস্টে ম্যাচের পর, ড্রয়ের পর যেভাবে কোচ এসে ব্লাস্ট করেছে যে আই এম জাস্ট আ ম্যানেজার নট আ কোচ, এবং মোটামুটি আমার এখানে কোনো ধরনের স্বাধীনতা নেই, না প্লেয়ার রিক্রুটমেন্টের ক্ষেত্রে, না কোনো কিছুর ক্ষেত্রে। তো এটাকে যারা ঠিক মনে করছে তারাও ঠিক আছে, কারণ আমরা দীর্ঘদিন ধরে জানি যে কিভাবে একটা মিসম্যানেজমেন্ট ধীরে ধীরে আমাদের ইউনাইটেডকে ঘিরে ধরেছে। তো তারাও ঠিক আছে। আবার অনেকে মনে করছে যে চলো, এই জিনিসটা তো আমাদের সাথে হচ্ছেই, বিকজ আফটার স্যার অ্যালেক্স ফার্গুসন লেফট আমরা কিন্তু স্টেবল কাউকে খুঁজে পাইনি। উই হ্যাভ ট্রায়েড অলমোস্ট ডিফারেন্ট এভরি কাইন্ড অফ কোচেস। তো ঠিক আছে, আবারও একটা কোচ গেল, আবারও কেউ একটা আসবে, তো এটা আমরা মেনে নিচ্ছি। এরকম 3টে মতামত উঠে আসছে, কিন্তু যেটা সব থেকে জোরালো ব্যাপার উঠে আসছে যে ওলে গানার সোলজার তিনি নিজেকে আবারও ইউনাইটেডের কাছে অফার করেছেন যে আমি এই কম সময়টাতে কেয়ারটেকার ম্যানেজার হওয়ার জন্য রেডি আছি, যদি আমাকে পার্মানেন্টলি এরপরে নাও রাখো প্রবলেম নেই, বাট আমি এই অল্প সময়ের জন্য ইউনাইটেডকে বাঁচানোর জন্য বা ইউনাইটেডকে এই জায়গা থেকে এখানেই রাখা, মানে এই 6th পজিশন বা 5th পজিশন এখানেই রাখা বা আরও বেটার কিছু করার জন্য আই এম রেডি টু গো। অ্যান্ড আপাতত যা কিছু ম্যানেজমেন্টে ঠিক হয়েছে বলে বিভিন্ন রিপোর্টস বলছে যে ফ্লেচারের ওপরেই দায়িত্ব থাকতে চলেছে, তাকেই হয়তো নেক্সট ম্যাচ বা কয়েকটা ম্যাচ, অন্ততপক্ষে প্রয়োজনে জানুয়ারির আরও কিছু ম্যাচ তাকে হয়তো দায়িত্বে রাখা হতে পারে, এবং পরে ঠিক করা হবে যে কেয়ারটেকার ম্যানেজার কে হবে। কিন্তু পার্মানেন্ট ম্যানেজার সেটা কিন্তু জুন মাসেই আসবে। প্রচুর নাম নিয়ে আলোচনা হচ্ছে, সেই জন্যই বললাম যে এই পার্টিকুলার পোর্শনটা, মানে পার্টিকুলার এই টপিকটা নিয়ে আমাদের কিন্তু অনেক কটা দিন কাটবে। কিন্তু যে জিনিসটা মেন ব্যাপার না, আমি এটা দিয়ে শেষ করবো ভিডিওটা, সেটা হচ্ছে যে কন্টিনিউয়াস ডাউনফলটা চলছে বা কোথাও স্টেবিলিটির রাস্তা খুঁজে পাওয়ার মতো কোনো চেষ্টা আপাতত দেখতে পাওয়া যাচ্ছে না। এটা কবে শেষ হয়, এটাই কিন্তু অ্যাকচুয়ালি যে কোনো ইউনাইটেড ফ্যান দেখার জন্য ওয়েট করে বসে রয়েছে। 13 বছর হয়ে গেল, ইটস বিন সো লং। তো সিরিয়াসলি বলার কিছু নেই, দেখা যাক কী হয়। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, এর থেকে বেশি আর কিছু বলার নেই। প্রত্যেকটা বিষয় নিয়ে তোমাদের যা কিছু ছোটো ছোটো ওপিনিয়ন রয়েছে অবশ্যই শেয়ার করে যাও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।